কেমন আছেন সবাই? শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে একটি নতুন সেশন নিয়ে এসেছি। আমি আপনাদের সকলকে বলেছিলাম যে প্রিলির জন্য খুব দ্রুতভাবে ইতিহাস থেকে পরপর জীবন মুখোপাধ্যায়ের বই থেকে ক্লাস দেব। স্বদেশ পরিচয় জীবন মুখোপাধ্যায় এই বইয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করে একে একে আমি ক্লাস দেব। যেহেতু আমাদের এজটা একটু বেড়ে গেছে, আমরা কিন্তু অনেকটা মুখস্থবিদ্যা হারিয়ে ফেলেছি। বিষয়বস্তু অনুযায়ী যদি ভাগ করে কিছু শর্ট প্রশ্ন আমাদের সামনে দেওয়া হয়, তাহলে সেই বিষয়গুলো বেশি মনে থাকে। তাই আমি চিন্তা ভাবনা করে যে আপনাদের জন্য যে বিষয় অনুযায়ী শর্ট প্রশ্নগুলোকে ভাগ করার জন্য আমি বইয়ের সাহায্য নিয়েছি। সেখানে বই থেকে এক একটা প্যাসেজ থেকে কয়েকটি প্রশ্ন, কী কী বিষয়ের উপর প্রশ্নগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিয়ে তারপরে এই অধ্যায়ের 60টি এসএকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আর যেটুকু মনে করা যাচ্ছে, প্রিলিটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রিলির নম্বর যোগ না হলেও প্রিলিতে কিন্তু পাশ করা বাধ্যতামূলক। অনেক সময় সেটা কাট অফ মার্কও নামতে পারে। আর সাবজেক্টটা আমি তো তুলেই দিচ্ছি। এসএলএসটি প্রিলির বাংলার সাবজেক্ট তো যতটা সম্ভব খুব দ্রুতভাবে ক্লাস চলছে, তুলে দেব সেই আশায় আছি। আর এটাকেও একটু একটু করে তুলে দেবো যাতে আপনাদের প্রিলিতেও কোনো অসুবিধা না হয়, কারণ প্রিলিটা পাস না করতে পারলে তাহলে সাবজেক্টটায় কিন্তু আপনারা বসতেও পারবেন না, সবটাই বেকার হয়ে যাবে। তাই আমি চাইছি যে প্রিলিটাও আশাতে এগোক। আমরা সেই আশা নিয়ে খুব দ্রুতভাবে এই ক্লাসগুলো করব। এখন টাইপ করে প্রশ্ন দেওয়ার মতো সময় নেই, বুঝিয়ে দিচ্ছি। আর সেই সাথে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রেডি রয়েছে, সেরকম থেকে আমি আপনাদেরকে দিয়ে এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আশা করি এভাবে করলে আপনারা অনেকটাই হেল্পফুল হবেন, আপনারা সবাই উপকৃত হবেন। চলুন। আচ্ছা, ইতিহাস ও ভূগোলের সম্পর্ক অধ্যায়টি হচ্ছে এটা। এখানে প্রথমে আছে ভারতবর্ষ। ভারতবর্ষ নামকরণ, মানে কিভাবে ভারতবর্ষ নামকরণ হয়েছে। এখানে কয়েকটি কথা আছে যে প্রাচীনকালে ভরত রাজার নাম অনুসারে আমাদের দেশের নাম হয়েছিল ভারতবর্ষ। বিষ্ণু পুরাণে বলা আছে যে দেশ সমুদ্রের উত্তরে ও দক্ষিণে হিমালয়, সমুদ্রের উত্তরে ও দক্ষিণ মানে হিমালয়ের দক্ষিণে, সমুদ্রের উত্তরে আর হিমালয়ের দক্ষিণে, তার নাম ভারতবর্ষ। এছাড়া বিদেশিদের কাছে আমাদের দেশ হচ্ছে ইন্ডিয়া। এই নামটি সংস্কৃত সিন্ধু শব্দ থেকে উদ্ভূত। প্রাচীন পার্সিকরা সিন্ধুকে উচ্চারণ করত হিন্দু, আর সেই থেকেই কালক্রমে হিন্দু থেকে হয়ে গেল হিন্দুস্তান বা হিন্দুদের বাসভূমি। গ্রিক ও রোমানরা হিন্দুকে উচ্চারণ করত ইন্দুস, ইন্দুস বলে। প্রাচীন এই ইন্দুস থেকেই আধুনিক ইন্ডিয়া নামের উৎপত্তি। তাহলে এই অংশ থেকে কয়েকটা প্রশ্ন, যে কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ হয়েছে, সেটা হচ্ছে ভরত রাজার নাম অনুসারে। ইন্ডিয়া শব্দটি এসেছে সিন্ধু শব্দ থেকে, আর সিন্ধুদের পার্শ্বিক উচ্চারণ যারা করতো তারা হিন্দু, আর সেখান থেকে হয়েছে হিন্দুস্তান। আর এই হিন্দু থেকেই গ্রিক ও রোমানদের উচ্চারণ ইন্দুস, আর সেই ইন্দুস থেকে ইন্দু মানে ইন্ডিয়া নামের উৎপত্তি বলে জানা যায়। ব্যাস, এখান থেকে এই কটা প্রশ্ন। এরকমভাবে করলে আপনাদের মনে থাকছে কিনা সেটাও একবার বলবেন। আমার মনে হয়েছে এরকমভাবে করলে আপনাদের বেশি মনে থাকবে। ইতিহাস ও ভূগোলের সম্পর্ক, মানে ইতিহাসের সঙ্গে ভূগোলের সম্পর্কটা কি। এখানে কয়েকটি প্রশ্ন আছে যে প্রাচীন মিশরীয় সভ্যতাকে নীল নদের দান বলা হয়। আমি দাগিয়ে রেখেছি, একটুখানি খেয়াল করলে দেখতে পাবেন যে প্রাচীন মিশরীয় সভ্যতাকে ইতিহাসের দান বলা হয়। প্রাচীন সুমেরু ও মেসোপটেমিয়া সভ্যতার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী গুরুত্ব অপরিসীম। আর লাস্টে একটি প্রশ্ন রয়েছে যে ফরাসি দার্শনিক বটিন মন্তব্য করেছেন যে ভূগোল ও আবহাওয়ার বিভিন্ন
জাতির ভাগ্য নির্ধারণ করে। তাহলে ভূগোল এবং আবহাওয়া বিভিন্ন জাতির ভাগ্য নির্ধারণ করে, এ কথা বলেছেন বডিন। চলে আসি তারপরে। আচ্ছা, ভারতের প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক বৈচিত্র্য। ভারতবর্ষ একটি অসাধারণ দেশ, আমরা সকলেই জানি, কারণ মাউন্ট এভারেস্ট রয়েছে, চেরাপুঞ্জির মতো বাড়িপাতযুক্ত অঞ্চল রয়েছে, রাজস্থানের মতো দিগন্ত বিস্তৃত মরুভূমি রয়েছে, দণ্ডকারণ্যের মতো গভীর অরণ্য রয়েছে ভারতবর্ষে। আর কি কি রয়েছে? এছাড়া রয়েছে গঙ্গা বিধৌত উর্বর সমভূমি রয়েছে। সেই জন্য এইসব কারণের জন্য কিন্তু পণ্ডিতরা ভারতবর্ষকে ক্ষুদ্রাকৃতি মহাদেশ বা উপমহাদেশ আখ্যা দিয়েছেন। তাহলে এই ক্ষুদ্রাকৃতি মহাদেশ বা উপমহাদেশ আখ্যা দিয়েছেন কোন দেশকে? ভারতবর্ষকে। তার কারণ এই ভারতবর্ষের মধ্যে একটি মহাদেশে যাওয়া উচিত থাকা বা উপমহাদেশে থাকা উচিত, সমস্ত কিছু এই ভারতবর্ষে রয়েছে। সেই জন্যই তা পণ্ডিতরা এই আখ্যা দিয়েছিলেন ভারতবর্ষ সম্পর্কে। আচ্ছা, এরপরে চলে আসি প্রাকৃতিক বৈশিষ্ট্যের বিভিন্নতা বিচার করে পণ্ডিতরা ভারতবর্ষকে 5টি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, সিন্ধু গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র বিধৌত সমভূমি অঞ্চল, মধ্যভাগের মালভূমি অঞ্চল, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, সুদূর দাক্ষিণাত্য। এই 5টি ভাগে ভাগ করেছে। তাহলে প্রথমে আগে দেখি উত্তরে পার্বত্য অঞ্চলের মধ্যে কি কি রয়েছে। হিমালয় সংলগ্ন কাশ্মীর, কাংড়া, নেপাল, সিকিম, ভুটান প্রভৃতি। ছোট ছোট করে আমরা জানবো। গঙ্গা, এই যে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র, এই অঞ্চলের মধ্যে রয়েছে হিমালয় থেকে উৎপন্ন সিন্ধু গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র বিধৌত প্রাকৃতিক পূর্ণ প্রাচীন ভারতের প্রাণকেন্দ্র, প্রাকৃতিক সম্পদে পূর্ণ আর কি। আচ্ছা, এবার চলে আসি মধ্যভাগের মালভূমি। মধ্যভাগ মানে মধ্য ভারতের, সেখানে কি কি রয়েছে? সিন্ধু গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের আর সেই সাথে বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বত রয়েছে। দাক্ষিণাত্য মালভূমির মধ্যে রয়েছে বিন্ধ্য সাতপুরা পর্বত, দক্ষিণে পূর্বঘাট, দাক্ষিণাত্যের মালভূমির মধ্যে পূর্বঘাট পর্বতমালা আর পশ্চিমঘাট পর্বতমালা। সেখানে আছে কি কি নদী? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তুঙ্গভদ্রা প্রভৃতি। শুধু দাক্ষিণাত্যে কৃষ্ণা নদীর, দাক্ষিণাত্যটা বলা হচ্ছে কৃষ্ণা নদীর দক্ষিণ থেকে কুমেরিকা পর্যন্ত যে প্রাচীন দ্রাবিড় সভ্যতার লীলাভূমি, এই অঞ্চলটি সুদূর দাক্ষিণাত্য নামে পরিচিত। তাহলে সুদূর দাক্ষিণাত্য নামে পরিচিত কোন অঞ্চলটি? সেটি হচ্ছে কৃষ্ণা নদীর দক্ষিণ থেকে কুমারিকা অন্তরীপ পর্যন্ত এই অঞ্চলটি। চলুন পরবর্তী অংশে যাই। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভারতের জনগোষ্ঠী। এবার চলে আসি আমরা ভারতের জনগোষ্ঠী। আমাদের ভারতবর্ষে তো বহু জনগোষ্ঠীর বাস, কিন্তু প্রথম ভারতের প্রাচীন দ্রাবিড় জাতির সর্বপ্রথম এক উন্নত সভ্যতা গড়ে তোলে। তাহলে প্রাচীন ভারতের দ্রাবিড় জাতি কিন্তু সর্বপ্রথম এক উন্নত সভ্যতা গড়ে তোলে, সর্বপ্রথম দ্রাবিড় জাতি। এছাড়া তো আর্য, পার্সি, গ্রিক, শক, কুষাণ, হুন, গুর্জর, তুর্কি, আফগান, মঙ্গল, আবসিনীয়, পরবর্তীকালে পর্তুগিজ, ওলন্দাজ, দিনেমার, ইংরেজ, ফরাসি প্রভৃতি ইউরোপীয় জাতি ভারতে এসেছে। এখানে একটি প্রশ্ন আছে যে বিশ্বের বিভিন্ন জাতির মিলনক্ষেত্র বলে ভারতবর্ষকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মহামানবের সাগর তীর। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মহামানবের সাগর তীর এই কথাটি কে বলেছেন? কোন দেশ সম্পর্কে বলা হয়েছে? ভারতবর্ষ সম্পর্কে বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে বলেছেন নৃতত্ত্বের জাদুঘর। মানে এখানে এত পরিমাণে বৈচিত্র্য আর এত কিছু জিনিসপত্র নৃতাত্ত্বিক, সেই জন্য ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন ভিনসেন্ট স্মিথ। আচ্ছা, এখানে বিভিন্ন জনগোষ্ঠী ছিল, নার্ডিক, আর্য দ্রাবিড়, নেগ্রিটো, মঙ্গোলীয়, ভূমধ্যসাগরীয়, প্রোটো অস্ট্রেলিয়ান, বিভিন্ন জাতি গোষ্ঠী আছে। এবার চলে আসি ভারত ইতিহাসে প্রকৃতির প্রভাব। প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে আমরা হতে পারে যে সেটা হিমালয় পর্বত বা হতে পারে বিন্ধ্য পর্বত, নদ নদীর প্রভাব, সমুদ্রের প্রভাব, এগুলো হচ্ছে প্রকৃতির প্রভাব। এবং এই প্রকৃতির প্রভাবের মধ্যে প্রত্যেকটি বিষয় থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে যে হিমালয় পর্বতকে
হিমালয় পর্বতকে নাগাধিরাজ বলা হয়। আচ্ছা, এছাড়া হিমালয় পর্বতকে গিরিরাজ বলা হয়। এছাড়া হিমালয় পর্বতকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। তাহলে হিমালয়ের প্রভাবটা আমরা পড়ছি, তাহলে হিমালয় থেকে যে কটি প্রশ্ন হয় সবগুলো আমরা জেনে নিচ্ছি। একটা হচ্ছে নাগাধিরাজ পেলাম, গিরিরাজ পেলাম, ভারতের রক্ষাকর্তা পেলাম। তাহলে কোন পর্বতকে ভারতের রক্ষাকর্তা বা কোন পাহাড়কে ভারতের রক্ষাকর্তা, কোন পর্বতকে ভারতের রক্ষাকর্তা বলা হয়, সেটা হচ্ছে হিমালয় পর্বতকে। আচ্ছা, এবার চলে আসি, এর কারণ অনেকগুলো আছে, সেটা আমরা যাচ্ছি না। আমরা এবার দেখি বিভিন্ন নদী, সেই সব নদীগুলোকে কেন্দ্র করে আর কি ব্যবসা বাণিজ্য চালু হয়েছে। আচ্ছা, এবার দেখি যে হিমালয় পার্বত্য অঞ্চলে আরও গুরুত্ব, সেখানে ভেষজ, বনজ, প্রাণীজ সমস্ত সম্পদ পাওয়া যাচ্ছে। আর সেখানকার যে পথ ধরে, হিমালয় পর্বতের পথ ধরে যে বিভিন্ন জাতিগোষ্ঠী আমাদের দেশে এসেছে, উত্তর পশ্চিম সীমান্তের খাইবার, তাহলে হিমালয় পর্বতের উত্তর পশ্চিম সীমান্তের খাইবার, বোলান, গোমাল, কারাকোরাম প্রভৃতি গিরিপথ দিয়ে যুগ যুগ ধরে গ্রিক, শক, কুষাণ, হুন, তুর্কি প্রভৃতি বিদেশিরা যেমন ভারতবর্ষে এসেছে, তেমনি এই পথেই ভারতবাসী পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক, আচ্ছা, এখান থেকে আর যে যে বিষয়গুলো রয়েছে, যে গিরিপথগুলোর কথা বললাম, সীমান্তের খাইবার, বোলান, কারাকোরাম প্রভৃতি গিরিপথ, সেই সব গিরিপথ ধরে শক, কুষাণ, হুন, তুর্কি প্রভৃতি বিদেশিরা আমাদের দেশে ভারতবর্ষে এসেছে। আচ্ছা, হিমালয়কে আর কি কি বলা হয়? তাকে দেবাত্মা হিমালয় বলা হয়, দেবাত্মা হিমালয় বলা হয়। আর কি বলা হয়? ভারতবর্ষকে হিমালয়ের দান বলা হয়। এটা হিমালয় থেকে যে প্রশ্নগুলো হলো, তাহলে সেগুলো আপনারা জেনে নিলেন। এখান থেকে আবারও বলে দিচ্ছি, একটা হচ্ছে নাগাধিরাজ, গিরিরাজ, ভারতের রক্ষাকর্তা, তারপরে রয়েছে বিভিন্ন গিরিপথ, দেবাত্মা হিমালয় এবং ভারতবর্ষ হিমালয়ের দান। এবার যদি বলি বিন্ধ্য পর্বতের প্রভাব, বিন্ধ্য পর্বতের প্রভাব, এটা হচ্ছে ভারতের মধ্যভাগে দণ্ডায়মান বিন্ধ্য পর্বতমালা ভারতবর্ষকে আর্যাবর্ত, দাক্ষিণাত্য এই দুটো ভাগে ভাগ করেছে। আর্য ও অনার্য এই দুই সভ্যতার সমন্বয়ে গঠিত হয় ভারতীয় সভ্যতা। তাহলে বিন্ধ্য পর্বতমালা আর্যাবর্ত ও দাক্ষিণাত্য এই দুটো ভাগে বিভক্ত করেছে বিন্ধ্য পর্বতমালা। আর্য অনার্য দুই সভ্যতার সমন্বয়ে গঠিত হয় ভারতীয় সভ্যতা। আচ্ছা, এবার চলে আসি নদ নদীর প্রভাব। নদ নদীর প্রভাব, নদ নদীর প্রভাবের মধ্যে আমরা আসি প্রথমে মিশরের নীলনদ বা মেসোপটেমিয়ার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মতো সিন্ধু নদের অববাহিকায় পৃথিবীর প্রাচীনতম অন্যতম প্রাচীন সভ্যতার উন্মেষ ঘটেছিল। তাহলে কি এখানে বলা হচ্ছে যে মিশরের নীলনদ বা মেসোপটেমিয়ার টাইগ্রিস বা ইউফ্রেটিস নদীর মতো সিন্ধু নদের অববাহিকাও যেসব প্রাচীন পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতারগুলো উন্মেষ ঘটেছিল। আমরা জানি যে আগেকার দিনে বেশিরভাগটাই নদীকেন্দ্রিক শহরগুলো গড়ে উঠতো নদীর তীরে। আমরা প্রাচীন শহরগুলো যত দেখবো সব নদীর তীরে অবস্থিত, কারণ নদীপথে যাতায়াতটা বেশি হতো। আর এখনকার আস্তে আস্তে যেটা হচ্ছে, রেলপথটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় রেলপথে যাতায়াত, রেলপথের ধারে জমি জায়গা থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে। তার একটাই কারণ, যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্য। আর আগেকার দিনে ঠিক তার উল্টো হতো, কোনো নদীর তীরে কোনো যোগাযোগ ব্যবস্থা যেখান থেকে নদীপথে ভালোভাবে যাতায়াত করা যায় সেই জায়গাগুলোতে জায়গা জমির দাম বেশি, সেই সাথে আবার বড় বড় সভ্যতাগুলো সেই নদীর তীরেই গড়ে উঠেছিল, সেই নদীকে কেন্দ্র করে। এবার আমরা আসি সেই নদীগুলোর প্রভাবের কথা বলতে গিয়ে, যে উত্তর ভারতের নদ নদীর উপকূলে গড়ে ওঠা শহরগুলো। উত্তর ভারতের এটা হচ্ছে হরিদ্বার, পাটলিপুত্র, প্রয়াগ, কনৌজ, এলাহাবাদ, হস্তিনাপুর, বারাণসী, দিল্লি, আগ্রা, মথুরা প্রভৃতি গুরুত্বপূর্ণ স্থানগুলি। এটা হচ্ছে উত্তর ভারতের নদ নদীর তীরে অবস্থিত। আর দক্ষিণ ভারতের মধ্যে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, তুঙ্গভদ্রা এগুলোর কাছে গড়ে ওঠা বিভিন্ন শহরগুলি। আচ্ছা, দাক্ষিণাতে কৃষ্ণা, তুঙ্গভদ্রা নদীর স্থানে অবস্থিত উর্বর রায়চুর দোয়াব অধিকার নিয়ে
পল্লব ও চালুক্য দ্বন্দ্বের সূচনা হয়েছিল। অর্থাৎ নদী কেন্দ্রিক সভ্যতাকে নিয়ে বা নদী কেন্দ্রিক দোয়াব অঞ্চলকে নিয়ে কিন্তু এই সংগ্রামটা হয়েছিল। পল্লব চালুক্য দ্বন্দ্ব এবং মধ্যযুগে বিজয়নগর ও বহমনি রাজ্যের দ্বন্দ্ব হয়েছিল এই কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত উর্বরা রায়চুর দোয়াব অধিকার নিয়ে। তাহলে নদীর তীরে একটি উর্বর জমি, তাকে অধিকারকে কেন্দ্র করে দুটি পল্লব ও চালুক্য দ্বন্দ্ব, বিজয়নগর ও বহমনি রাজ্যের দ্বন্দ্ব হয়েছিল। একটা উল্লেখযোগ্য প্রশ্ন। চলে আসি তার পরের পাটে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই পাঠটাতে কি রয়েছে যে ভারতবর্ষ বৈচিত্র্যের লীলাভূমি, আমরা সকলেই জানি। এবার হচ্ছে এই বৈচিত্র্যের মধ্যে প্রাকৃতিক পরিবেশ, জনগোষ্ঠী, ধর্ম, ভাষা, সামাজিক আচার, পোশাক পরিচ্ছদ প্রণালী, এইগুলো সবই তো চলছে। সেই সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে ঐতিহাসিকরা ভারতকে কি বলেছেন? ভারতকে ঐতিহাসিকরা বলেছেন বিশ্বের সারাংশ। যেটা আগেও বলা হলো যে মহাদেশের ক্ষুদ্রাংশ, বিশ্বের সারাংশ, অর্থাৎ বিশ্বে যা আছে ভারতের মধ্যেও তাই আছে। তাই বিশ্বের সারাংশ কাকে বলা হয়? ভারতবর্ষকে বলা হয়। আচ্ছা, ঐক্য সমন্বয়ের হলো ভারতের জীবনের মূল সুর। তাহলে ঐক্য সমন্বয় হলো ভারতীয় জীবনের মূল সুর। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবাসীর সমন্বয়ের আদর্শকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলে আখ্যায়িত করেছেন। এই যে সমন্বয়ের আদর্শ ভারতবর্ষের মধ্যে, একে কিন্তু ভিনসেন্ট স্মিথ সমন্বয়ের মধ্যে ঐক্য বলে আখ্যায়িত করেছেন। কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে নানা ভাষা, নানা জাতি, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আচ্ছা, এবার চলে আসি তারপরে। হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগ হলো ভারতবর্ষ নামে পরিচিত। আর পৌরাণিক রাজা ভরতের নাম থেকেই ভারতবর্ষের নামকরণ হয়েছে, এটা তো আমরা জানলাম। এবার চলে আসি যে হিন্দুর আসমন মন্ত্রে সেই জন্য কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, পুষ্কর, নর্মদা, কাবেরী প্রভৃতির নাম আমরা পাই আসমন মন্ত্রে। আচ্ছা, এবার আছে যে যুগ যুগ ধরে গ্রিক, পার্সিক, শক, কুষাণ, পল্লব, হুন প্রভৃতি জাতির মানুষ পৃথক পৃথক সংস্কৃতি, আচার আচরণ নিয়ে ভারতে প্রবেশ করেছে। আচ্ছা, এবার আসি যে প্রায় 2 শতাধিক ভাষা উপভাষা থাকলেও কয়েকটি মূল ভাষাই হলো এই ভাষাগুলোর উৎপত্তি হয়েছে। দ্রাবিড় ভাষাগুলি ব্যতীত অন্য ভাষাগুলি বেশিরভাগই সংস্কৃত থেকেই উৎপন্ন হয়েছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে সংস্কৃতের প্রভাব, মানে ভারতবর্ষের সংস্কৃত ভাষার প্রভাব। কি বলছে সেখানে? দ্রাবিড় ভাষা ব্যতীত বাকি ভাষাগুলো সংস্কৃত থেকেই উৎপন্ন হয়েছে। আর গুপ্ত যুগ থেকে গুপ্তোত্তর মানে গুপ্তের পরবর্তী যুগ থেকে সংস্কৃত ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে মর্যাদা অর্জনে সক্ষম হয়। তাহলে গুপ্তোত্তর যুগ থেকে, গুপ্তর পরবর্তী যুগ থেকে সংস্কৃত ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা অর্জনে সক্ষম হয়ে ওঠে। হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তীর্ণ স্থানে অবস্থিত তীর্থস্থান, নদ নদী, পাহাড় পর্বতগুলি সকল হিন্দুর কাছেই পবিত্র। আর হিন্দুদের উল্লেখযোগ্য কিছু ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ, পুরাণ, গীতা, রামায়ণ, মহাভারত সকল হিন্দুর কাছে যেগুলো পবিত্র গ্রন্থ। আচ্ছা, এবার আসি যে ধর্মপ্রচার করে বিভিন্ন জাতিগোষ্ঠী এক ঐক্যের সঞ্চার করেছেন বিশিষ্ট যেসব ব্যক্তিরা ধর্মপ্রচার করেছেন। শঙ্করাচার্য ধর্মপ্রচার করেছেন, শ্রী চৈতন্যদেব ধর্মপ্রচার করেছেন, মাধবাচার্য ধর্মপ্রচার করেছেন। এরা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে অবস্থান দেখিয়েছেন ধর্মপ্রচারের মধ্য দিয়ে। ভারতীয় ঐক্যের আদর্শ প্রচারে প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকা ছিল উল্লেখযোগ্য। হিন্দু বিদ্যাচর্চার বিভিন্ন কেন্দ্র যেমন বারাণসী, মথুরা, নালন্দা, তক্ষশিলা, নবদ্বীপ এগুলো হিন্দু বিদ্যাচর্চার কেন্দ্র। বৌদ্ধ বিদ্যাচর্চার বা শাস্ত্র অনুশীলনের কেন্দ্র হচ্ছে নালন্দা আর বিক্রমশিলা। তাহলে বৌদ্ধ শাস্ত্র অনুশীলনের কেন্দ্র হচ্ছে নালন্দা আর বিক্রমশিলা। আর হিন্দু বিদ্যাচর্চার কেন্দ্র বারাণসী, মথুরা, নালন্দাতেও হিন্দু বিদ্যাচর্চা হতো, আর তক্ষশিলা এবং নবদ্বীপ। আচ্ছা, এবার চলে আসি আমরা কয়েকটা বিষয়, সেটা হচ্ছে বেদ পুরাণ প্রভৃতি ধর্মশাস্ত্র সাহিত্যে রাজ চক্রবর্তী, একরাট, বিরাট, সম্রাট, রাজাধিরাজ প্রভৃতি উপাধি আমরা পাবো এরপরে বিভিন্ন অধ্যায়গুলোতে।
রাজসূয়, বাষ্পেয়, অশ্বমেধ প্রভৃতি যজ্ঞের কথা পাবো। আচ্ছা, এবার আমরা চলে আসি তারপরে ভারতীয় ঐক্যের আদর্শ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর এক গভীর আন্তরিক ও মৌলিক ঐক্যের কথা বলেছেন। তার মতে জাতি, ধর্ম, ভাষা, আচার আচরণের পার্থক্য সত্ত্বেও এক আন্তরিক মৌলিক ঐক্যবোধ ভারতবাসীকে ঐক্যসূত্রে আবদ্ধ করেছে। এবার চলে আসি ভারতীয় ইতিহাসের উপাদান। প্রাচীন ভারতেও ইতিহাসের বিভিন্ন উপাদান, সেটা হতে পারে সাহিত্য, হতে পারে তারপরে বৈদেশিক বিবরণ হতে পারে, প্রাচীন লিপি হতে পারে, তারপরে হতে পারে কি মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য। এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ। এই পার্টটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। চলুন, হেরোডোটাস ও থুকিদিস প্রাচীন গ্রিসের ইতিহাস রচনা করেছেন। আমরা জানি যে ইতিহাসের প্রণেতা হচ্ছে হেরোডোটাস। এখানে আরেকটি নাম পেলাম, সেটা হচ্ছে থুকিদিস, প্রাচীন গ্রিসের ইতিহাস রচনা করেছেন। আচ্ছা, রোমের ইতিহাস কারা রচনা করেছেন? পলিবিয়াস ও লিভি। তাহলে রোমের ইতিহাস কারা? পলিবিয়াস ও লিভি। আমরা যে বই থেকে পড়াচ্ছি এই বইটা কিন্তু খুব অথেন্টিক বই। এমনকি যারা বিসিএস এর প্রিপারেশনও নিচ্ছে তারা যদি এই বইটা, আমরা যেভাবে পড়ছি আমরা তো ওপর দিয়ে শুধু বেসিকগুলো পড়ে যাচ্ছি, এই বইটা যদি ডিপলি পড়ে তার কিন্তু মোটামুটি 80 থেকে 90% প্রিপারেশন হয়ে যাবে। আর আমরা যেটুকু বেসিকটা আলোচনা করে যাচ্ছি, এভাবে যদি তারা ধরে আর একটু খুঁটিয়ে পড়ে তাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই উপাদানগুলিকে মূলত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাহিত্য আর একটা হচ্ছে প্রত্নতত্ত্ব। এই উপাদানটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাহিত্য আর একটা হচ্ছে প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্বকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে লিপি, মুদ্রা এবং স্থাপত্য ও ভাস্কর্য। তাহলে প্রত্নতত্ত্বের কয়েকটি ভাগ: লিপি, মুদ্রা, স্থাপত্য ও ভাস্কর্য, এই তিনটে ভাগ। তাহলে আগে সাহিত্যটা নিয়ে আলোচনা করি। সাহিত্যটা খুব ইম্পর্টেন্ট বিষয়, প্রত্যেকটি প্রশ্ন এখানে সাহিত্যের থেকে ইম্পর্টেন্ট। আগে কি, প্রাচীন ভারতের রচিত বিভিন্ন ধর্মপুস্তক, সাহিত্য থেকে এ যুগের ইতিহাসে প্রচুর উপাদান পাওয়া যায়। বেদ, উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যক, পুরাণ, রামায়ণ, মহাভারত, বৌদ্ধ জৈন গ্রন্থ আর কি, নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, মনুস্মৃতি প্রভৃতি স্মৃতিশাস্ত্রগুলি থেকে প্রাচীন ভারতের সমাজ, রাজনীতি, অর্থনীতি থেকে প্রচুর তথ্যাদি পাওয়া যায়। বৌদ্ধ জাতক, সিংহলীয় বৌদ্ধ গ্রন্থ, দীপবংশ, মহাবংশ, অশ্বঘোষের বুদ্ধচরিত, লীলা বিস্তার, বৈপুল্য সূত্র, এছাড়া জৈন গ্রন্থ ভগবতী সূত্র, আচারাঙ্গ সূত্র, পরিশিষ্ট পার্বণ মূল্যবান উপাদান। তাহলে আমরা এখান থেকে কি কি তথ্য পেলাম? একটা হচ্ছে বৌদ্ধ জাতক, সিংহলীয় বৌদ্ধ গ্রন্থ, দীপবংশ, মহাবংশ, এগুলো হচ্ছে বৌদ্ধ গ্রন্থ। যে বৌদ্ধ জাতক, সিংহলীয় বৌদ্ধ গ্রন্থ, দীপবংশ, মহাবংশ, অশ্বঘোষের বুদ্ধচরিত, লীলা বিস্তার, বৈপুল্য সূত্র, এগুলো হচ্ছে বৌদ্ধ গ্রন্থ। এবং জৈন যেসব গ্রন্থ, সেটা হচ্ছে ভগবতী সূত্র, আচারাঙ্গ সূত্র, পরিশিষ্ট পার্বণ, এগুলো হচ্ছে জৈন গ্রন্থ। আচ্ছা, এবার চলে আসি আমরা ব্যাকরণ গ্রন্থ। এক নম্বর হচ্ছে পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, দুটি ব্যাকরণ গ্রন্থ খুব গুরুত্বপূর্ণ। পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য। আর জ্যোতিষশাস্ত্র বিষয়ক বই, সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র ও গার্গী সংহিতা। তাহলে কৌটিল্যের জ্যোতিষ বিষয়ক বই, অর্থশাস্ত্র ও গার্গী সংহিতা। আচ্ছা, বিশাখ দত্তের গ্রন্থের নাম মুদ্রা রাক্ষস। ভাসের এবং কালিদাসের বিভিন্ন নাটক ইতিহাসের অমূল্য উপাদান। বিভিন্ন রাজাদের জীবনচরিত। এবার চলে আসি বিভিন্ন রাজাদের জীবনচরিত, এটা পয়েন্টিং, এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ। বাণভট্ট রচিত হর্ষচরিত, অর্থাৎ বাণভট্ট হর্ষবর্ধন সম্পর্কে লিখেছেন হর্ষচরিত। বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত, বিলহন লিখেছেন বিক্রমাঙ্ক দেবচরিত। আচ্ছা, রামচরিত লিখেছেন সন্ধ্যাকার নন্দী। বাগপতি রাজের
গৌড়বাহ, পদ্মগুপ্তের নবসাহঙ্ক চরিত, জয় সিংহের কুমারপাল চরিত ইত্যাদি। তাহলে এখান থেকে উল্লেখযোগ্য কোনটি রাজাদের জীবনচরিত? একটা হচ্ছে বাণভট্টের হর্ষচরিত, বিলহনের বিক্রমাঙ্ক চরিত, সন্ধ্যাকানন্দের রামচরিত, বাগপতি রাজার গৌড়বাহ। এগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার চলে আসি মধ্যযুগে রচিত সোমেশ্বরের রাসমালা, কীর্তিকৌমুদী। তাহলে প্রাচীন যুগে রচিত সোমেশ্বরের রাসমালা, কীর্তিকৌমুদী, আরি সিংয়ের সুকীর্তি সংকীর্তন, মেরু তুঙ্গের প্রবন্ধ চিন্তামণি থেকে গুজরাট এবং কলহনের রাস্তরঙ্গিনী, এছাড়া এই যে দেখি এখানে কলহনের রাস্তরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। তাহলে কাশ্মীরের ইতিহাস জানা যায় কোন কোন বিষয়টা থেকে? একটা হচ্ছে সোমেশ্বরের রাসমালা, কীর্তি কৌমুদী, অরি সিংয়ের সুকীর্তি সংকীর্তন, মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি এই ওপরেরগুলো থেকে গুজরাটের এবং কলহনের রাস্তরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। রাস্তরঙ্গিনী গ্রন্থে খ্রিস্টীয় সপ্তদশ শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক প্রামাণিক ইতিহাস বৃদ্ধিত হয়েছে। তাহলে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, যে কাশ্মীরের ইতিহাস জানা যায় কোন গ্রন্থটি থেকে? সেটা হচ্ছে কলহনের রাস্তরঙ্গিনী গ্রন্থি থেকে। আচ্ছা, এরপরে চলে আসি যে রাস্তরঙ্গিনী হলো প্রাচীন ভারতের একমাত্র গ্রন্থ যাকে যথার্থ ইতিহাস গ্রন্থ বলা যায়। এটা আপনারা বুঝতেই পারছেন যেটা কলহনের রাস্তরঙ্গিনী। এবার আমরা চলে আসি, আমি কথা নয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এসএলএসটি যে প্রিলি পরীক্ষা হবে, আমার দৃঢ় বিশ্বাস এই প্রথম অধ্যায় থেকে একটি থেকে দুটি প্রশ্ন থাকার সম্ভাবনা আছে, খুব সম্ভাবনা। এবং যে বিষয়গুলো আমি পড়ালাম এর বাইরে থেকে একটি প্রশ্নও থাকবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে এইটুকু বলতে পারি যে এই ক্লাসে আপনারা একটি থেকে দুটো প্রশ্ন শিখে গেলেন, যেটা ফাইনালে গিয়ে আপনারা পারবেন, আমি এইটুকু ভরসা রাখছি। ইতিহাসের জনক হিসেবে পরিচিত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস এবং গ্রিক চিকিৎসক টেরিয়াস, তার রচনা থেকে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পার্শ্বিক আধিপত্য সম্পর্কে জানা যায়। আচ্ছা, এরপরে কার্টিয়ার্স, ডাইডোরাস, এরিয়ান, প্লুরোক, জাস্টিক্স প্রমুখের রচনায় আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে বিবরণ পাওয়া যায়। তাহলে এইটুকু হচ্ছে আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে বিবরণ। এবার আসি গ্রিক দূত। আমরা জানি গ্রিক দূত মেগাস্তেনিস। তাহলে মেগাস্তেনিস কোথাকার দূত? সেটা হচ্ছে গ্রিক দূত। ডেইমোকোস, ডায়োনিসাসের রচনায় মৌর্য যুগের বিবরণ পাওয়া যায়। তাহলে এখানে পয়েন্টিং হতে পারে যে মৌর্য যুগের বিবরণ পাওয়া যায় কার রচনা থেকে? একটা হচ্ছে গ্রিক দূত মেগাস্তেনিস, ডেইমেকস আর ডায়োনিসাসে। আচ্ছা, এবার চলে আসি যে জৈনক অজ্ঞাতনামা গ্রিক নাবিকের রচিত প্লেরিয়াস অব দি ইরিথ্রিয়ান সি নামক গ্রন্থ থেকে খ্রিস্টীয় প্রথম শতকের ভারতীয় অর্থনীতি, বাণিজ্য, ভূগোল সংক্রান্ত নানা তথ্য পাওয়া যায়। আরেকটা জিনিস জেনেছি, টলেমির ভূগোল প্লিনির রচনা থেকে, এটি এক মূল্যবান গ্রন্থ, টলেমির ভূগোল। চৈনক পরিব্রাজক হিউয়েনসাং, চৈনক পরিব্রাজক ফাই হিয়েন যিনি, আরেকজন হলেন হিউয়েনসাং। ইদ সিং এবং তিব্বতীয় ঐতিহাসিক লামা তারানাথের রচনা ভারত ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে চৈনক পরিব্রাজক কে? ফাই হিয়েন, হিউয়েনসাং, ইদ সিং। এছাড়া তিব্বতীয় ঐতিহাসিক লামাকে তারানাথের রচনা কিন্তু ভারত ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। এরা ভারতবর্ষে এসেছিলেন এবং যেসব গ্রন্থগুলো লিখেছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার চলে আসি আরব পর্যটক। একটু আগে পড়লাম আমার চৈনিক পর্যটক, এবার হচ্ছে আরব থেকে এসেছিল, অর্থাৎ সৌদি আরব থেকে এসেছিল যারা, সেসব পর্যটক। আল মাসুদি, সুলেমান হাসান নিজামি, সুলেমান হাসান নিজামি, এরা হচ্ছে আরব পর্যটক। আল বেরুনি উল্লেখযোগ্য, আল বেরুনি রচিত তহকক-ই-হিন্দ
মনে রাখতে হবে তহকক ই হিন্দকাল লেখা আল-বেরুনির। গ্রন্থে খ্রিস্টীয় একাদশ শতাব্দীর সূচনা পরে ভারতীয় জীবনের বহু মূল্যবান তথ্য এতে পাওয়া গেছে। তাহলে তহকিক ই হিন্দ কার লেখা? আল-বেরুনির লেখা। আমরা চলে আসি প্রাচীন লিপি। এবার প্রাচীন লিপি, বিভিন্ন লিপি আমাদের দেশে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপি একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। সোনা, লোহা, তামা, ব্রোঞ্জ, মাটির পাত্র তথ্যাদি, ইট, পাথর, মন্দির গাত্রে নানা লিপি আমরা বিভিন্নভাবে পেয়েছি। ঐতিহাসিক স্মিথের মতে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপি সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম স্থানের অধিকারী। তাহলে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম স্থানের অধিকারী, একথা কে বলেছেন? স্মিথ, ভিনসেন্ট স্মিথ। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস রচনায় লিপির গুরুত্ব সর্বাধিক, এ কথা বলেছেন রমেশচন্দ্র মজুমদার। খুব গুরুত্বপূর্ণ। এইসব লিপিগুলি বেশিরভাগই প্রাকৃত, পালি, সংস্কৃত, তামিল, তেলেগু প্রভৃতি ভাষায় লিখিত হতো। সম্রাট অশোক সাধারণভাবে ভারতের সর্বত্র ব্রাহ্মী লিপি ব্যবহার করতেন। তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বেরিয়ে গেল, অশোক সাধারণভাবে ভারতের সর্বত্র ব্রাহ্মী লিপি ব্যবহার করতেন। তাহলে অশোক কোন ভাষার লিপি ব্যবহার করতেন? ব্রাহ্মী লিপি। আর উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে তিনি খরেস্টি লিপি, এবং তিনি কি করতেন? ভারতের সর্বত্র ব্রাহ্মী লিপি ব্যবহার করতেন, শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে খরেস্টি লিপি ব্যবহার করেন। গুপ্ত যুগের পরবর্তীকালে লিপিগুলির মধ্যে 95% প্রাকৃত ভাষার লিপি। তাহলে গুপ্ত যুগের বেশিরভাগ লিপিগুলো কি? 95% লিপি হচ্ছে প্রাকৃত ভাষার লিপি। গুপ্ত যুগ থেকে লিপিগুলির ক্ষেত্রে সংস্কৃত ভাষার প্রচলন শুরু হয়। তাহলে সংস্কৃত ভাষার প্রচলন শুরু হয় কোন যুগ থেকে? আমরা বলেছিলাম গুপ্তোত্তর বা গুপ্ত যুগ থেকে। এইসব লিপিগুলির মধ্যে সম্রাট অশোকের লিপি, এবার সংস্কৃত ভাষার লিপি আমরা পড়ছি, সংস্কৃত ভাষার লিপি। এইসব লিপিগুলির মধ্যে সম্রাট অশোকের লিপি, কলিঙ্গরাজ খারওয়ালের হাতিগুপ্তা লিপি। তাহলে কলিঙ্গরাজ খারওয়ালের লিপিগুলো কি? হাতিগুপ্তা লিপি। কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি। তাহলে সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর যে লিপি সেটা হচ্ছে নাসিক প্রশস্তি। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি। শক রাজা রুদ্রদমনের জুনাগড় স্তম্ভলিপি। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তির আইনহোল প্রশস্তি বিশেষ উল্লেখযোগ্য। তাহলে আমরা এখান থেকে আরেকবার বলে দিই যে সংস্কৃত ভাষার প্রচলন হয় এইসব লিপিগুলোর মধ্যে সম্রাট অশোকের লিপি, কলিঙ্গরাজ খারওয়ালের হাতিগুপ্তা লিপি, সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের এলাহাবাদ প্রশস্তি, শক রাজা রুদ্রদমনের জুনাগড় স্তম্ভলিপি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি রচিত আইনহোল লিপি প্রভৃতি উল্লেখযোগ্য। ভারতের বাইরে এশিয়ার মাইনরের, এবার ভারতের বাইরে, এটা হচ্ছে ভারতের বাইরে কোথায়? এশিয়া মাইনরের বোখাস্কই, পারস্যের বেহিস্তান, পার্সেপোলিস, নক্সরুস্তম, আফগানিস্তান, জবদ্বীপ, সুমাত্রা, ইন্দোচীন প্রভৃতি স্থানে আবিষ্কৃত লিপি। এই সকল স্থানে ভারতের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক যোগাযোগের কথা জানা যায়। এবার চলে আসলাম আমরা মুদ্রা। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব অপরিসীম। যেমন আমরা সন তারিখ বিভিন্ন মুদ্রায় রাজার নাম, তারপরে রাজার মূর্তি, নানা দেবদেবীর মূর্তি খোদাই করা থাকতো। কুষাণ রাজ কনিষ্কের মুদ্রায় দেবদেবীর মূর্তি, তার সর্বধর্মী আদর্শের কথা জানা যায়। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের মুদ্রায় বীণা বাদনরত মূর্তি, খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা তার সঙ্গীত অনুরাগের পরিচয় পাওয়া যায়। আচ্ছা, ভারতে প্রচুর পরিমাণে রোমান মুদ্রার অস্তিত্ব পাওয়া গেছে, যাতে রোমানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভালো ছিল। তাই কুষাণদের ইতিহাস রচনায় মুদ্রা মেরুদণ্ড হিসেবে চিহ্নিত হয়েছে। কুষাণদের ইতিহাস রচনায় মুদ্রাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটার থেকে অনেক কিছু তারা জানতে পেরেছে যারা ইতিহাস নিয়ে গবেষণা করেছে কুষাণ যুগ নিয়ে। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে রাজত্বকারী ব্যাকটেরীয় গ্রিকদের ইতিহাস জানার একমাত্র উপাদানও কিন্তু এই মুদ্রা। একমাত্র মুদ্রার সাহায্যেই ওই অঞ্চলের রাজত্বকারী 30 জন গ্রিক রাজার নাম ও তাদের রাজত্বকাল সম্পর্কে জানা যায়, খুব গুরুত্বপূর্ণ। এবার চলে আসি স্থাপত্য ভাস্কর্য। আমাদের নগর, মঠ, মন্দির, দুর্গ, ধ্বংসাবশেষ, সমাধি, স্তম্ভ, স্মৃতিলিপির প্রাচীন কীর্তি, দেবদেবী মূর্তি,
মৃৎশিল্প, মৃৎপাত্র, তৈজসপত্র, প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদান, এগুলো তো আমরা সকলে জানি, স্থাপত্য এগুলো। এবার কি এইসব বিভিন্ন জায়গায় খনন কার্য চালিয়ে এইসব জিনিস পাওয়া গেছে। একটা হচ্ছে কোথায় কোথায় খনন কার্য চালিয়ে, তক্ষশিলা, সারনাথ, পাটলিপুত্র, কৌশাম্বী, হস্তিনাপুর প্রভৃতি স্থানে খনন কার্য চালিয়ে প্রাচীন ভারতের বহু গৌরবময় এখান থেকে আবিষ্কৃত হয়েছে। এছাড়া আমরা উল্লেখযোগ্য কোথায় পেয়েছি, ভারতের বাইরে কোথায় কোথায় ভারতের কীর্তি পেয়েছি, সেটা হচ্ছে বেলুচিস্তান, তুর্কিস্তান, হ্যাঁ। তাছাড়া কোথায়, কম্বোজের অঙ্কর ভোট, যেটা আমরা কবিতায় আমরা পাবো, জাভার বুরোবুদর, এইসব জায়গায় কিন্তু আমাদের সংস্কৃতির উপাদান কিন্তু আমরা পেয়েছি। এবার আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে আসি। চলুন ভিডিওটি আর বেশি বড় না করে 62টা মতো প্রশ্ন উত্তর এখানে আমরা 61টা। কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া বা হিন্দুস্তান হয়েছে? সিন্ধু নদী। আপনারা সবগুলোই আশা করি পারবেন, দুই একটা বাদ দিয়ে। জম্বুদ্বীপ কাকে বলা হয়? প্রাচীন ভারতকে। জম্বুদ্বীপ কথার অর্থ কী? জম্বু বৃক্ষের মহাদেশ। ভারতের হিন্দুস্তান নামকরণ করেছিলেন কারা? পার্শিকরা, সেটা আমরা বলেছি, পার্শিক উচ্চারণে এটা ছিল। পার্শিকরা ভারতকে কি নামে ডাকতো? অল হিন্দ। আচ্ছা, নীল নদের দান বলা হয় কাকে? মিশরকে। কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান? হিমালয় পর্বতমালা। ভারতকে হিমালয়ের দান হিসেবে বর্ণনা করেছেন কে? কে এম পানিক্কর। হিমালয়কে পৃথিবীর মানদণ্ড রূপে বর্ণনা করেছেন কোন প্রাচীন কবি? মহাকবি কালিদাস। কোন কবি হিমালয়কে দেবাত্মা হিমালয় বলেছেন? মহাকবি কালিদাস। উত্তর ভারতের একটি গিরিপথের নাম? বোলান গিরিপথ। আমি বলেছি কিন্তু, খুব গুরুত্বপূর্ণ। আমি যে পড়িয়েছি, একবার করে আপনারা এই প্রশ্নগুলো পড়বেন, সব প্রশ্ন বুঝতে পারবেন এবং পারবেনও। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত একটি গিরিপথ খাইবার। কোন পর্বত ভারতবর্ষকে দুভাগে ভাগ করেছে? এটা বিন্ধ্য পর্বত বলেছি। দক্ষিণ ভারতের একটি প্রধান নদী গোদাবরী নদী। দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরীকে বলা হয়। প্রাচীন ভারতের নৌবিদ্যায় পারদর্শী দুটি বংশ, চোল এবং রাষ্ট্রকূট। বৃহত্তর ভারত বলতে এশিয়ার একটি অংশকে বোঝায়, দক্ষিণ পূর্ব। ভারতকে মহামানবের সাগর তীর বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতকে নৃতত্ত্বের কোন দেশকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়? এটা হচ্ছে ভারতকে। রাজপুতরা কোন জাতির বংশধর? হুন জাতির। ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেছেন কে? ভিনসেন্ট স্মিথ। ভারতবর্ষকে কে প্রত্নতাত্ত্বিক জাদুঘর আখ্যা দিয়েছেন? সেটা হচ্ছে ভিনসেন্ট স্মিথ। সাঁওতালরা কোন জাতিগোষ্ঠীর বংশধর? সেটা হচ্ছে প্রোটো অস্ট্রালয়েড। দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর? দ্রাবিড় জাতির। আর্যরা কোন জাতিগোষ্ঠীর বংশধর? নাডিক জাতিগোষ্ঠীর। ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন? বৈচিত্র্যের জন্য। অর্থশাস্ত্র কার রচনা? কৌটিল্য, যেটা আমরা দেখলাম যে জ্যোতির্বিদ্যা, কৌটিল্য বা চাণক্যের। ইন্ডিকা মেগাস্তিনিস। বুদ্ধচরিত অশ্বঘোষ। রামচরিত সন্ধ্যাকর নন্দী। বিক্রমাঙ্কদেব চরিত বিলহন। হর্ষচরিত বাণভট্ট। রাস্তরঙ্গিনী কলহন। রাস্তরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস জানা যায়? কাশ্মীর। প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম রাস্তরঙ্গিনী। সর্বপ্রথম কোন বিদেশি দূত ভারতে আসেন? মেগাস্তিনিস। এ সার্ভে অফ ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থের রচয়িতাকে? এ এম পানিক্কর। শ্রীলঙ্কার দুটি বৌদ্ধ সাহিত্যের নাম? সেটা হচ্ছে দীপবংশ, মহাবংশ, আমরা ওর মধ্যে আলোচনা করেছি। প্রাচীন যুগের দুজন রোমান লেখক, সেটা হচ্ছে প্লুটার্কো, প্লিনি, এটাও বলেছি। ন্যাচারাল হিস্টোরিয়া গ্রন্থটি কে লিখেছেন? রোমান পণ্ডিত প্লিনি। তহকিকি হিন্দ কে লিখেছেন? আলবেরুনি। আলবেরুনির প্রকৃত নাম আবু রিহান। চীনের হেরোডোটাস কাকে বলা হয়? সুমা পিয়েনকে। দুই ইটালীয় ঐতিহাসিকের নাম লেখো, সেটা হচ্ছে ট্যাসিটাস ও লিভি। ইতিহাসের জনক রূপে পরিচিত হেরোডোটাস। কত খ্রিস্টাব্দে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করা হয়? 1887 খ্রিস্টাব্দে। কে সর্বপ্রথম অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেস। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি জানা যায়? সম্রাট সমুদ্রগুপ্তের। স্কন্দগুপ্তের হাতে হুন আক্রমণকারীদের পরাজিত হওয়ার কথা কোন শিলালিপিতে জানা যায়? ভিতারি শিলালিপি। আইনহল প্রশস্তি কে রচনা করেন? রবিকীর্তি। আইহল প্রশস্তি কোন রাজার কীর্তি বর্ণনা করা হয়েছে? দ্বিতীয় পুলকেশী। গরুর স্তম্ভ কে নির্মাণ করেন? গ্রিক রাষ্ট্রদূত হেলিওডোরা।
কলিঙ্গ লিপি কে খোদাই করেন? সম্রাট অশোক। পেশোয়ার লিপি সম্পট লিপি কে খোদাই করেন? পেশোয়ায় প্রাপ্ত সম্পট লিপি কে খোদাই করেন? কনিষ্ক। সিন্ধি লিপির আংশিক পাঠোদ্ধার কে করেছিলেন? ফাদার হেরাস। পাল রাজাদের রৌপ্য মুদ্রার নাম কি? নারায়ণী। চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম কি? ক্যাশু। বর্তমান ভারতের সংবিধানে কয়টি ভাষা স্বীকৃত? 18টি। কোন সভ্যতায় প্রাচীনত্ব নির্ধারণের জন্য আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির নাম কি? রেডিও কার্বন। 14 পঞ্চবেদ বলা হয় কোন পৌরাণিক গ্রন্থকে? পুরাণকে। সম্প্রতি বোলপুরে অজয় নদীর ধারে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি হচ্ছে পান্ডুরাজার ঢিবি। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আপনাদের মতামত জানান। আর এই ধরনের প্রস্তুতি আপনাদের ভালো লাগছে কিনা সেটাও বলুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।